সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমাকে বলতে বলা হয়েছে কবি এবং কবিতা নিয়ে। আমি খুব অল্প কথায় আমার ধারণা সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই। আসলে কবি কে? কবি শব্দটা আমরা যখন ব্যবহার করি তখন বোঝাতে চাই যে যিনি কবিতা লেখেন তিনিই কবি। এখন কবিতা কি সেটা যদি স্বচ্ছভাবে আমরা না জানি তাহলে কবিকে সংজ্ঞায়িত করাও কঠিন হয়ে যায় বা তার মধ্যে ভ্রান্তির সম্ভাবনা থাকে। কারণ শুধু ছন্দের মিল রেখে কিছু শব্দের মালা গাঁথার নাম কবিতা নয়। কবিতার মধ্যে যেমন সুর থাকে, ছন্দ থাকে, ঠিক সেরকম ভাব, ভাবনা, ইঙ্গিতময়তা এবং গাম্ভীর্য, তাৎপর্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা এবং একটি জাতি বা সম্প্রদায়ের যে মনস্তত্ত্ব তার অনেক কিছুরই প্রতিফলন ঘটে কবিতায়। কাজেই কবিতা আসলে শুধু শব্দবন্ধ কিছু ছন্দবদ্ধ কিছু শব্দের মালা গাঁথা নয়। এই বিচারে একটা উপন্যাসের মধ্যেও অনেক অনেক কাব্যময়তা থাকতে পারে এবং উপন্যাসও কাব্যের যে স্টেটাস বা কাব্যের যে জায়গা সেই জায়গায় পৌঁছতে পারে। আর কবির কাজ কি? যদি আমরা কবির কাজ কি সেটা জানতে চাই তাহলে এক কথায় বলতে পারি যে কবি তার চারপাশে যা কিছু দেখেন, যে প্রকৃতিকে দেখেন, তার অনুকরণ করেন এবং সেই অনুকরণ তিনি তার যে ভাষা, তার ব্যবহৃত শব্দ, এই ভাষা, শব্দ এসবের মধ্য দিয়ে তিনি তার যে অনুকরণ, প্রকৃতিকে যে অনুকরণ করেন সেই অনুকরণের বিষয়টি তুলে ধরেন পাঠকের সামনে। তো প্রাচীনকালে কবিদেরকে বিশেষ ব্যক্তিত্ব মনে করা হতো। যেমন প্রাচীন গ্রিকরা পোয়েট শব্দ ব্যবহার করতেন কবিদের ক্ষেত্রে। পোয়েট শব্দের অর্থই হলো মেকার বা সৃষ্টিকারী। এখন কবি কি সৃষ্টি করেন? কবি একটা জগৎ সৃষ্টি করেন তার অনুকরণের মধ্য দিয়ে। এই জগৎটা আমরা যে বাস্তব জগতে আছি, জল, হাওয়া, তারপর শীত, গ্রীষ্ম সবকিছুর মধ্যে যে আছি, এই জগৎ নয়। কবি এই জগতের অনুকরণ করেন, করে যে জগতের সৃষ্টি করেন সেটি আমাদের যে জগতে আমরা বসবাস করছি তা থেকে ভিন্ন এবং সেটাকে আমরা বলি কল্পনার জগৎ। এখন কবি কি তাহলে আমাদের কল্পনার জগতে বিচরণ করতে আহ্বান জানান, প্রলুব্ধ করেন? কবি এই জগৎ সৃষ্টি করেন বলেই তাকে পোয়েট বা স্রষ্টা বলা হয়। এবং স্যার ফিলিপ সিডনি, যিনি এলিজাবেথেন যুগের কবি ছিলেন, সমালোচক ছিলেন, সাহিত্য সমালোচক ছিলেন, তিনি তার অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতেও লিখেছেন
যে কবি একটা জগৎ সৃষ্টি করেন, যে জগৎটা গোল্ডেন, অর্থাৎ স্বর্ণালী জগৎ। আর আমরা যে জগতে থাকি সেটা হলো ব্রজেন বা ব্রেজেন, অর্থাৎ ব্রঞ্জের তৈরি জগৎ। তো এই কথাগুলো আলংকারিক কথা, এর মধ্য দিয়ে জাস্ট পার্থক্যটাই বোঝানো হয়েছে যে কবি যে জগৎ তৈরি করেন সেই জগতের আইডিয়ালাইজেশন করেন তিনি, আদর্শায়িত করেন তিনি, অর্থাৎ এটি একটি আদর্শ জগৎ, যে জগৎকে আমরা পেতে চাই, যে জগতের বাসিন্দা হতে চাই, যেখানে জড়া থাকবে না, যেখানে আহ নিপীড়ন থাকবে না, যেখানে এই বস্তু জগতের যা কিছু সীমাবদ্ধতা এগুলো থাকবে না, সেই জগৎ কবি সৃষ্টি করেন এবং সেখানে যাওয়ার জন্য আমাদের হাতছানি দিয়ে ডাকেন। এখন কবি যে এই অনুকরণ করে একটা জগৎ তৈরি করে, এই জগৎটা আমাদেরকে কি বাস্তব থেকে, সত্য থেকে বিচ্যুত করে? এর উত্তর জানার জন্য আমাদের প্লেটোর কাছে যেতে হবে। প্লেটোর কি মনোভঙ্গি ছিল কবিদের প্রতি? প্লেটোর কিন্তু কবিদের প্রতি, কবিতার প্রতি তিনটা প্রধান অবজেকশন ছিল, অভিযোগ ছিল। তার মতে কবিতা নাকি এথিক্যাল নয়, অর্থাৎ কবিতার নৈতিকতা নেই। তার মতে দ্বিতীয় অভিযোগ হলো যে কবিতা দার্শনিক সত্যে সমৃদ্ধ নয়। আর ৩ নাম্বার অভিযোগ ছিল, গুরুতর অভিযোগ, যে কবিতা প্র্যাগমেটিক নয় বা বাস্তবসম্মত নয়। প্লেটো তার রিপাবলিকে যে আদর্শ রাষ্ট্রের ধারণা দিয়েছেন, সেখান থেকে তিনি কবিদেরকে নির্বাসনে পাঠাতেও বলেছেন। কেন? কারণ প্লেটো মনে করতেন যে কবি যখন প্রকৃতিকে অনুকরণ করেন তখন তিনি প্রকৃতি নয় বরং প্রকৃতির একটা ছায়া তৈরি করেন মাত্র, সত্য থেকে সরে যান। আর যেহেতু কল্পনার রং মেশান, তাই সেখানে সত্য থেকে সরে যান কবি। তো আদর্শ রাষ্ট্র, যে রাষ্ট্রের শাসক হবেন একজন দার্শনিক, ন্যায়নিষ্ঠ, সত্যনিষ্ঠ, তিনি যদি কবিতার প্রেমে পড়েন, প্লেটোর ভয় যে তাহলে তিনি সত্য থেকে বিচ্যুত হতে পারে। কাজেই তার পক্ষে আদর্শ রাষ্ট্র পরিচালনা বা বাস্তবায়ন করা সম্ভব নয়। কাজেই এই আদর্শ রাষ্ট্রে কবিদের ঠাঁই নেই। তো এখানে একটা বিষয় আমরা কিন্তু আঁচ করতে পারি যে ভালো কবি কে তাহলে? যদি প্লেটোর কথা ধরে এগোই, তাহলে বলা যায় যে ভালো কবি সে যে প্রকৃতিকে অনুকরণ করে এবং অনুকরণ করতে গিয়ে প্রকৃতি থেকে তিনি যতটা কম বিচ্যুত হন, তিনি তত ভালো কবি। আর যিনি যত বেশি বিচ্যুত হন, সরে যান, তিনি তত খারাপ কবি। অর্থাৎ কবির শক্তি হলো এই প্রকৃতির অনুকরণ করতে গিয়ে যে বাস্তবতা হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে, এই ঝুঁকি কমানোর সামর্থ্য যে কবির যত বেশি, তিনি তত ভালো কবি। আর যিনি এই ঝুঁকি যত কম মোকাবেলা করতে পারেন, তিনি তত খারাপ কবি বা দুর্বল কবি। তো এভাবে প্লেটোর ধারণা ধরে আমরা কবিকে সংজ্ঞায়িত করতে পারি। এখন কবিদেরকে
প্রাচীনকালে বিশেষভাবে সম্মান করা হতো, বিশেষভাবে দেখা হতো। যেমন রোমানরাও কবিদেরকে ভেইটস বলতেন বা তাদেরকে প্রফেট বলতেন, মেসেঞ্জার অফ গড। অর্থাৎ কবিরা যে কবিতা লিখছেন, বলছেন, সেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কাজেই বিশেষ যদি ফ্যাকাল্টি না থাকে, যেটা স্পেশালি গড দিয়েছেন কবিকে, সাধারণ মানুষকে দেননি, এই স্পেশাল বা বিশেষ যে সামর্থ্য আছে যার মধ্যে, তিনি কবি হতে পারেন। কাজেই সাধারণ মানুষ কবি নন, কারণ সাধারণ মানুষের এই বিশেষ ক্ষমতা নেই। সেই জন্য রোমানরা কবিদেরকে প্রফেট বলতেন, ভেইটস, VATES, ভেইটস বলতেন। আর গ্রিকরা তো পোয়েট বলতেন, বা পোয়েট মানে মেকার। হোয়াট ডাজ আ পোয়েট মেক? কবি কি তৈরি করেন? একটা গোল্ডেন জগৎ তৈরি করেন, যে জগৎ আমার এই ক্ষুধা, দারিদ্র, জরা, পীড়িত জগৎ থেকে ভিন্ন। সেখানে এসব নেই, এই নিপীড়নকারী শক্তিগুলো নেই। ওটা আদর্শ একটা জগৎ, যেখানে আমি যেতে চাই, যেটা আমাকে হাতছানি দিয়ে ডাকে। এই যে আমার মনের ভেতরে একটা চাওয়া আছে যে আমি একটা জগৎ চাই, যেখানে এই জগতের সীমাবদ্ধতাগুলো থাকবে না। এই চাওয়ার জায়গাটা যে কবি ধরতে পারেন এবং ওই চাওয়ার জগৎটা তৈরি করে আমার সামনে হাজির করতে পারেন, তিনিই ভালো কবি। তো এই করার কাজটা সহজ নয়। প্রাচীন কালে অনেকেই বিশ্বাস করতেন, যার ফলে অনেক কমিউনিটির মধ্যে, অনেক জাতির মধ্যে কবিদেরকে বিশেষভাবে সম্মানিত করা। যেমন হোমার সম্বন্ধেও মিথ আছে যে হোমারও এক রাজ দরবারে কবি হিসেবে সম্মানিত ছিলেন। হোমার শব্দটা এসছে হোমেরাস থেকে। কেউ কেউ বলে হোমেরাস, যার অর্থ হলো অন্ধ। তো হোমারের চোখ অন্ধ হলো কিভাবে, সেটারও একটা মিথ আছে যে তিনি যে রাজার দরবারে থাকতেন, রাজাকে কবিতা শোনাতেন। রাজা চাইতেন না যে হোমার তার এখান থেকে পালিয়ে গিয়ে হোক বা যেভাবে হোক, যে আর কাউকে এটা অন্য কাউকে কবিতা শোনা। যার ফলে সেই সময়ের একটা প্রথাও ছিল যে কবিদের চোখ উপড়ে ফেলা। তো এরকম মিথ আছে যে হোমারের চোখ এভাবে অন্ধ করে দেওয়া হয়েছিল, যেন তিনি পালিয়ে যেতে না পারেন। আবার কেউ কেউ বলে হোমার একজন কবি ছিলেন না, হোমার আসলে ব্যান্ড অফ পোয়েটস, মানে একদল কবিকে একসাথে হোমার বলা হয়। যাই হোক, এসব নিয়ে আমাদের প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয় আছে, এবং আমার মনে হয় যে আমাদের অনেক সন্দেহেরই ইতোমধ্যে সমাধান হয়ে গেছে। তো আমরা সেসব আবিষ্কার, সেসব যে ফাইন্ডিংস গুলো আছে, সেগুলোতে আমরা সন্তুষ্ট। এখন যেটা বলতে চাচ্ছি যে এই যে কবি সাধারণ মানুষ নন, যে বিশ্বাসটা ছিল, এমনকি আইরিশরা, যাদের মধ্যে অনেক সেই সময় বর্বরতাও ছিল, তাদের মধ্যেও কবিদেরকে বিশেষভাবে সম্মানিত করা। আর আমাদের এই ভারতবর্ষে তো কবিদের বিশেষ একটা মর্যাদা ছিলই। এমনকি মুঘল আমলেও আমরা দেখেছি যে মুঘল সম্রাটদের রাজদরবারেও কবি, সাহিত্যিক, শিল্পী, এদের বিশেষ মর্যাদায় তাদের রাখা হতো। তো এখন এই যে কবির যে সামর্থ্যের কথা বলছি, এইটা যে বিশেষ সামর্থ্য সাধারণ মানুষের যে নেই, সে ব্যাপারে জন মিল্টনও কিন্তু বিশ্বাস করতেন একই কথা। যে তিনি বলতেন যে পোয়েটস আর নট মেড, পোয়েটস আর বর্ন। কবি চাইলেই হওয়া যায় না, কবি কবির জন্ম হয়, অর্থাৎ কবি প্রতিভা নিয়ে জন্মাতে হয়। চাইলেই আমি কবিতা লিখতে পারি না, বা আমি যা লিখি সেটাই কবিতা হবে, তা কিন্তু নয়, যদি আমার ওই বিশেষ ক্ষমতা না থাকে। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যিনি
রোমান্টিক যুগের অন্যতম একজন পথিকৃৎ। তার যে প্রেফিস টু দ্য লিরিক্যাল ব্যালাডস, সেখানেও তিনি কবিকে একেবারে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসলেও একটু পার্থক্য দেখিয়েছেন। তিনি বলেছেন, পোয়েটস আর মেন টকিং টু মেন, অর্থাৎ কবিরা মানুষ, সাধারণ মানুষ, যারা সাধারণ মানুষের সাথে কথা বলে। এভাবে কবিকে একেবারে গণতন্ত্রায়ন করেছেন কবির যে ধারণাকে, অর্থাৎ কবিকে তিনি একেবারে রক্ত মাংসের মানুষের মধ্যে নিয়ে এসেছেন। এটা অনেক বড় একটা কিন্তু কাজ, যে আমি একজন কবির কাছাকাছি যাচ্ছি, কবিকে আমার কাছাকাছি ভাবছি পাঠক হিসেবে। পাঠক এবং কবির মধ্যে যে একটা পর্দা, আড়াল, সেটাকে অনেকাংশে কিন্তু কমিয়ে দিয়েছেন ওয়ার্ডসওয়ার্থ এই কথার মধ্য দিয়ে। কিন্তু তিনি আবার তার পরক্ষণেই বলেছেন, তবে সাধারণ মানুষের সাথে কবির একটু পার্থক্য আছে ওয়ার্ডসওয়ার্থের মতে। তিনি বলেছেন যে a poet has a comprehensive soul, অর্থাৎ একজন কবির উপলব্ধি করার একটা আলাদা সামর্থ্য আছে, যা সাধারণ মানুষের নেই। এই যে পার্থক্যটা, যে আমি সাধারণ মানুষ, একজন কবি তিনিও মানুষ, আমার মতো রক্ত মাংসের মানুষ, কিন্তু তার একটা বিশেষ ক্ষমতা আছে। আমি যখন একটা ফুল দেখি, আমি ফুলকে ফুল হিসেবেই দেখি, কিন্তু একজন কবি যখন একটা ফুলের দিকে তাকান, তিনি সেখানে তার যে নান্দনিক ভাবনা, তার যে মানুষের মনস্তত্ত্বের ধারণা, তার যে মানবিকতা বোধের ধারণা, সবকিছুরই আধার হিসেবে তিনি কিন্তু ফুলটাকে দেখছেন, যার মধ্যে সেলফ স্যাক্রিফাইসের মেসেজ আছে, যার মধ্যে নন্দনের ভাবনা আছে। তো এই যে ব্যাপারগুলো, যে কবি সেটা দেখতে পাচ্ছেন। আমার কাছে সকালের সূর্যটা সাদামাটা, প্রত্যেক দিনের একই সূর্য, কিন্তু একজন কবির কাছে প্রত্যেক দিনের সূর্য এক একটা নতুন সূর্য, কারণ প্রতিদিন তিনি সকালে উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে দেখেন সেটা নতুন নতুন সৌন্দর্য নিয়ে আবির্ভূত হচ্ছে। কাজেই কবির দুনিয়ায় অসংখ্য সূর্য আছে। আমি যখন বলবো সান বলবো, আর কবি বলবেন সানস। সেই জন্য ওয়ার্ডসওয়ার্থের তিনটা অ্যাবিতেও কিন্তু সেটিং সানস, and I have felt a presence that disturbs me with the joy of elevated thoughts, whose dwelling is the light of the setting suns. ওয়ার্ডসওয়ার্থ কিন্তু সানস বলছেন, তার মানে ওয়ার্ডসওয়ার্থের যে জগৎ, সেখানে একটা সূর্য নয়। একটা সূর্য নয় এই জন্য যে আমার কাছে সূর্যটা প্রত্যেকদিন একই রকম মনে হয়, সাদামাটা মনে হয়, আমার মধ্যে সেটা কোনো ভাবনার উদ্রেক করে না। কিন্তু ওয়ার্ডসওয়ার্থের কাছে প্রতিদিনের সূর্য নতুন নতুন ভাবনা নিয়ে আসে, নতুন নতুন দৃষ্টিভঙ্গি তার মধ্যে আহ তার মধ্যে তিনি উস্কে দেয়, যার ফলে ওয়ার্ডসওয়ার্থের কাছে অনেক সূর্য, আমার কাছে একটা সূর্য। এই যে পার্থক্য, পার্থক্যের জায়গা, এগুলো দিয়ে বোঝা যায় যে কবি আসলে সাধারণ মানুষ, কিন্তু কিছু বিশেষ পার্থক্য আছে, তার বিশেষ কিছু সামর্থ্য আছে। আবার আমরা যদি ভিক্টোরিয়ান এজের কবি ম্যাথিউ আর্নল্ডের কথা শুনি, সেখানে ম্যাথিউ আর্নল্ড কি বলছেন? ম্যাথিউ আর্নল্ড বলছেন যে তিনি পোয়েট্রি সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ under the condition fixed for such a criticism by the laws of poetic truth and poetic beauty. অর্থাৎ কবিতা হলো জীবনের সমালোচনা, তবে এই সমালোচনার কোঅর্ডিনেশন থাকতে হবে পোয়েটিক ট্রুথ, পোয়েটিক বিউটির সাথে। 2 আর 2 4 হয়, আমি খুব সহজে বলে দিতে পারি। একজন কবি এত সহজে বলবেন না 500 টাকা বেশি না 1000 টাকা বেশি, আমি সহজে বলে দেবো 1000 টাকা বেশি। আমি সাধারণ মানুষ, কবি অত সহজে উত্তর দেবেন না। কেন? কারণ টাকার অবজেক্টিভ যদি হয় সুখ, যে আমি সুখের জন্য টাকা চাই, এখন একজন লোক হয়তো 1000 টাকা দৈনিক ইনকাম করেন, তিনি তবুও অসন্তুষ্ট, অশান্তিতে ভোগেন, অস্থিরতায় ভোগেন। আরেকজন হয়তো 500 টাকা ইনকাম করেন,
তিনি তার সামর্থ্য মেনে নিয়েছেন যে আমি যা পাচ্ছি আই এম স্যাটিসফাইড। তাহলে টাকার উদ্দেশ্য যদি স্যাটিসফ্যাকশন অর্জন হয়, তাহলে 500 টাকা যে স্যাটিসফ্যাকশন দিয়েছে একজনকে, 1000 টাকা সেই স্যাটিসফ্যাকশন দিচ্ছে না। তাহলে কোন টাকা, কোন অ্যামাউন্টটা বেশি শক্তিশালী? 500 টাকার এই অ্যামাউন্টটা। তাহলে কবি বলবেন এখানে 500 টাকা বেশি 1000 টাকার চেয়ে। এই যে কবির যে দেখার ভঙ্গি, ব্যাখ্যা করার ভঙ্গি, কবির যে নতুন দৃষ্টি তৈরি করার যে সামর্থ্য, এইটাই তাকে কবি বানায়। আমার সেটা নেই, যার ফলে আমি কবি নই। যেটা জীবনানন্দ দাশ বলেছেন, সবাই কবি নয়, কেউ কেউ কবি। তো আমরা তো সবাই, আমরা হলাম ওই সবাই সাধারণ মানুষ। যার এই সামর্থ্যগুলো আছে তিনি কবি। আচ্ছা, আবার যদি আমরা ম্যাথিউ আর্নল্ডের আরো আলোচনার দিকে যাই, ম্যাথিউ আর্নল্ডের আরো কিছু কথার সূত্র ধরে টানি। ম্যাথিউ আর্নল্ড বলছেন কি যে কবিতার মধ্যে হাই সিরিয়াসনেস থাকতে হবে। তো হাই সিরিয়াসনেসটা কি জিনিস? অর্থাৎ দুইটা বিষয় কবিতার মধ্যে থাকতে হয় যা হাই সিরিয়াসনেসকে ডিফাইন করতে সাহায্য করে। যেমন কবিতার একটা সামর্থ্য থাকবে, যে সামর্থ্য পাঠককে একটা কল্পনার জগতে হাতছানি দিয়ে ডাকবে। এটা একটা। 2 নাম্বার হলো কবিতার একটা মোরাল পারপাস থাকবে, যে তার পাঠককে মোটিভেট করতে চায়, জীবনের ব্যাখ্যা উপস্থাপন করে সে জীবনটাকে নতুন ভাবে দেখাতে চায়। এই দুইটা সামর্থ্য কবিতার যদি থাকে, তাহলে সেটাকে আর্নল্ড বলছেন হাই সিরিয়াসনেস, এবং এটা ভালো কবিতা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কবিকে তাহলে এই সামর্থ্যগুলোর চর্চা করতে হয়, তাহলে তিনি ভালো কবি। আবার আমরা যদি আধুনিক যুগে টি.এস. ইলিয়টের কাছে আসি, টি.এস. ইলিয়ট ভালো কবি মন্দ কবির পার্থক্য দেখিয়েছেন তার ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। সেখানে বলছেন যে ব্যাড পোয়েট ইজ নট কনসিয়াস হোয়ার হি ইজ টু বি কনসিয়াস। অর্থাৎ একজন খারাপ কবি সেখানে কনসিয়াস নন যেখানে তার কনসিয়াস থাকার কথা, যেখানে তার কনসিয়াস হওয়ার দরকার নেই সেখানে তিনি বেশি কনসিয়াস। এই যে ব্যাপারটা, এখন কোন জায়গায় কনসিয়াস থাকবেন, কোন জায়গায় কনসিয়াস থাকবেন না, এটা একজন ভালো কবি বুঝতে পারেন। টি.এস. ইলিয়ট কিন্তু অত পার্টিকুলারলি লোকেট করেননি যে ওই জায়গায় কনসিয়াস থাকতে হবে, ওই জায়গায় আনকনসিয়াস থাকতে হবে, তা কিন্তু বলেননি। তার মানে উনি জানেন যে একজন ভালো কবি এটা বুঝতে পারবেন যে কোথায় তাকে কনসিয়াস থাকতে হবে। এছাড়া টি.এস. ইলিয়টের মতে কবিতার যে আরো কিছু বৈশিষ্ট্য, যেমন অবজেক্টিভ কোরিলেটিভ, যেটাকে আমরা বলি অর্গানিক মেটাফোর, যে কবিতায় কিছু চরিত্র যদি থাকে, সেই চরিত্রগুলো যে সবকিছু বলে প্রকাশ করবে তা নয়, তাদের অঙ্গভঙ্গি, তাদের যে অর্গানগুলোর নড়াচড়া, সেগুলোর মধ্য দিয়ে তাদের কিন্তু মনস্তত্ত্বটা, দ্য ওয়ার্কিংস অফ মাইন্ড, এটা বেরিয়ে আসে, যেটাকে আমরা অর্গানিক মেটাফোর বলি। এবং অবজেক্টিভ কোরিলেটিভ এটা শেক্সপিয়ারে তো ব্যাপকভাবে শেক্সপিয়ার ব্যবহার করেছেন। যেমন তার ম্যাকবেথ নাটকে, লেডি ম্যাকবেথ নাটকের শেষের দিকে তার হাত ঘষছে, রক্তের গন্ধ পাচ্ছে, ডাঙ্কানের রক্তের গন্ধ পাচ্ছে, আউট আউট ড্যামড স্পট আউট আই সে। তারপরে বলছে অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। লেডি ম্যাকবেথের চোখ খোলা কিন্তু কিছু দেখে না, দিনের বেলা সে মোম জ্বালিয়ে ঘুরে বেড়ায়। তো এই যে ডিলেরিয়াম, তার যে এই ইনস্যানিটি, সেটা শেক্সপিয়ার কিন্তু খুব বর্ণনা দিয়ে বলছেন না, তার যে মুভমেন্ট, তার যে আচরণ, তার মধ্য দিয়ে কিন্তু তিনি অনেক কথা বলছেন। এই যে সামর্থ্য, এটা একজন বড় কবির বৈশিষ্ট্য, যে তিনি কথা কম বলছেন কিন্তু অনেক ভাষার সেখানে কিন্তু অনুরণন আমরা শুনছি। এই যে সামর্থ্য, এটা একজন বড় কবির, ভালো কবির বৈশিষ্ট্য।
যেটা আমরা শেক্সপিয়ারে দেখছি, যেটা আমরা টি.এস. ইলিয়টে দেখছি। তো আধুনিক যুগে বিশ্বাস করা হয় যে কবি হওয়ার জন্য আহ, দরকার শ্রম, পড়ালেখা। যেমন ট্রেডিশন এন্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টে ইলিয়ট বলছেন যে হিস্টোরিক্যাল সেন্স থাকতে হবে কবির। হিস্টোরিক্যাল সেন্সটা আবার কি? একেবারে হোমার থেকে শুরু করে বা আমাদের এই ভারতবর্ষের সেই রামায়ণ মহাভারত থেকে শুরু করে এই আজকের দিনের বাংলা সাহিত্য কোথায় দাঁড়িয়ে আছে, এই যে সাহিত্যের পথ চলা, এটা একটা বিরাট ট্রেডিশন। এই ট্রেডিশনটা আমাকে জানতে হবে, আমার মাথায় থাকতে হবে। তাহলে আমাকে অতীত জানতে হবে। অতীতের যে আবার বর্তমানত্ব আছে, একটা পাস্ট, আবার পাস্টের যে আবার প্রেজেন্ট আছে, সেটাও জানতে হবে। অর্থাৎ যেটাকে আমরা লিঙ্গুইস্টিক্স এর ভাষায় সিনক্রনিক লোকেশন, ডায়াক্রনিক লোকেশন বলি, আমাদের ইতিহাস ঐতিহ্যের এই বিষয়গুলো সম্বন্ধে আমার ধারণা থাকতে হবে। আরেকটা জিনিস ইলিয়ট ওখানেই বলে দিচ্ছেন যে the past should be altered by the present and the present should be guided by the past. এই যে পাস্ট এবং প্রেজেন্টের মধ্যে যে ক্রিয়া বিক্রিয়া ঘটিয়ে নতুন কিছু তৈরি করার যে আমার সামর্থ্য, সেটাও প্রমাণ করবে আমি ভালো কবি না খারাপ কবি। আমার সামর্থ্য যদি বেশি হয় তাহলে আমি ভালো কবি, যদি সামর্থ্য না থাকে আমি কবি নই। এইভাবে কিন্তু আমরা দেখছি যে কবির ধারণা একেবারে প্রাচীন কাল থেকে, সেই গ্রিকদের যুগ থেকে এখনো পর্যন্ত কিন্তু এই কবির ধারণার একটা বিবর্তন দেখছি। এবং এভাবে পোস্ট মডার্ন এজে এসে, অর্থাৎ আমাদের যে উত্তর আধুনিক যুগ বা আমরা এখন আছি পোস্ট মডার্ন যুগ, সেই যুগে এসে আমরা যে কবিতা পাচ্ছি, সেখানে যে বিনির্মাণ আমরা দেখছি, যে কোলাজ দেখছি, নানান কিছুর নানান ডাইভার্সিফাইড জিনিসের একটা ক্যানভাসে বসিয়ে দিয়ে নানান কিছুকে একটা মোজাইকের মতো, মোজাইক করা মেঝে যেমন নানান রঙের পাথর, কিন্তু একটা মেঝে একটা কবিতা নানান কিছুকে ধারণ করছে, ইতিহাস ঐতিহ্য, তারপরে সংস্কৃতি, ভাষা, মনস্তত্ত্ব, সবকিছুকে ধারণ করে একটা কবিতা হয়ে উঠছে। এই যে কবিতার বর্তমান যে রূপ আমরা দেখছি এবং কবিদেরকে আমরা দেখছি, এখানে এসে কিন্তু আমরা কিন্তু দেখছি যে সেই ট্রেডিশনাল যে ধারণা, সেই ধারণাটা ভেঙে গেছে। অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ যেটা রোমান্টিক এজে বললেন তার প্রেফিস টু দ্য লিরিক্যাল ব্যালাডস, যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। এখন কিন্তু ফিলিংস দিয়ে কবিতা লেখা যায়, তা কিন্তু এই উত্তর আধুনিক কালে এসে সেটাকে কিন্তু খুব বেশি প্রশ্রয় দেওয়া হচ্ছে না। এখানে কিন্তু ফিলিংকে ছাড়িয়ে গেছে বুদ্ধিমত্তা। ফিলিং বলাই হতো যে কবিতা আসে হার্ট থেকে, অন্তর থেকে, আর যে কথা অন্তর থেকে আসে সেটা অন্তরে প্রবেশ করে, আর যে কথা মুখ থেকে আসে সেটা কানে প্রবেশ করে। তো কবিতা আসে অন্তর থেকে, তাই কবিতা অন্তর দিয়ে বুঝতে হয়। কিন্তু বর্তমান পোস্ট মডার্ন, কিন্তু পোস্ট মডার্ন যুগে আমরা দেখছি যে কবিতা শুধু ফিলিং এর কথা বলছে না। অর্থাৎ কবিতাকে বোঝার জন্য আপনি শুধু অন্তর দিয়ে নয়, আপনার মাথা খাটাতে হবে। অর্থাৎ এখানে অনেক থিওরি এসেছে, এখানে অনেক টেকনিক বা কৌশলের বিষয় এসেছে, অনেকে এখানে অনেক উপসঙ্গ জীবন এবং বর্তমান সময়ের সাথে, এই গ্লোবালাইজেশনের সময়, গ্লোবালিজমের সময়, মাল্টি কালচারালিজমের সময় বা এই ট্রান্স ন্যাশনালিজমের সময় বা সাইবার নেটের যুগে এসে কবিতা কিন্তু অনেক জটিল একটা নেটওয়ার্কে পরিণত হয়েছে। যার ফলে এখন আমরা কবিতাকে যদি বুঝতে চাই,
তাহলে এখানে অনেক বেশি বুদ্ধিবৃত্তিক দিক থেকে দেখতে হবে। কাজেই এখন কবিতা ফিলিং এর বিষয় যতটা, তার চাইতে অনেক, অনেক বেশি চিন্তার বিষয়, অনেক, অনেক বেশি বুদ্ধিদীপ্ততার বিষয়, অনেক, অনেক বেশি ভাবনার বিষয়। কাজেই এভাবে কবিতা পথ চলছে এবং কবিরাও সময়ের প্রয়োজনে এবং পাঠকের যে তার পারিপার্শ্বিক নানান উপসঙ্গের সাথে সংশ্লিষ্টতা বাড়ছে বর্তমান সময়ে এসে, এই বিষয়গুলো মাথায় রেখে কবিকে কবিতা লিখতে হচ্ছে। যে কারণে কবিতার মেজাজ পাল্টে যাচ্ছে, কবিতার যে অঙ্গ, সৌষ্ঠব্য, বহিরাঙ্গ এবং ভেতরের যে বিষয়বস্তু, সেগুলোতে বেশ ব্যাপক পরিবর্তন আমরা দেখছি। এবং এখন কবিতা ডিসকোর্সের বিষয় হয়ে গেছে। কবিতা এখন আমাদের আহ প্রপঞ্চ হয়ে গেছে, যে প্রপঞ্চ দিয়ে আমরা নানান প্রপঞ্চকে ব্যাখ্যা করছি, নানান প্রপঞ্চকে চ্যালেঞ্জ করছি এবং নিজেদের অবস্থান ব্যাখ্যা করছি, অন্যের অবস্থান ব্যাখ্যা করছি, জানছি। যার ফলে কবিতা এখন শুধু পাঠের বিষয় নয়, কবিতা এখন ব্যবহারেরও বিষয় হয়ে গেছে। কবিতা এখন অনেক বেশি আমাদের বুদ্ধি বৃত্তিক চর্চার বিষয় হয়ে গেছে। কাজেই কবিতাকে শুধু এখন নিছক আনন্দের জন্য নয়, কবিতাকে এখন আমরা পড়ি নিজেকে জানার, নিজেকে ডিফাইন করার এবং একই সাথে নিজেকে বিশ্বের সাথে কানেক্ট করার একটা শক্তিশালী অ্যাপারেটাস হিসেবে। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আবার কখনো কবিতা নিয়ে আরো ব্যাপক আলোচনা, কবিতার বিষয়, কবিতার যে কৌশল, কবিতার যে কলা কৈবল্য, সবকিছু নিয়ে আরেকদিন আলোচনা করা হবে। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।